গরম গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আজকের সকালটা শুরু হলো, আর সাথে শুরু হলো বেশ অনেকগুলো দিন পর আরও একটা নতুন ব্লগ। চায়ের কাপে চুমুক দিতে দিতে আজকে প্ল্যান হলো কাছাকাছি একটু ঘুরতে যাওয়ার, যেমন ভাবা তেমনি কাজ। বেরিয়ে পড়লাম ট্রেনে চেপে বাড়ির কাছেই খুব একটা সুন্দর জায়গা দেখতে। এর আগে অনেকবার প্ল্যান হয়েছে জায়গাটাতে যাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি, তাই এবারের প্ল্যানটা সাকসেসফুল হলো। আর এই যে পৌঁছে গেছিলাম জায়গাটিতে। জায়গাটি কোথায়, কিভাবে এলাম, আর কি কি করলাম, এখানে এসে কি কি দেখলাম, সবটা থাকছে আজকের ব্লগে। তার জন্যে সারা ব্লগটাতে সাথে থেকো, পাশে থেকো। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমরা ইন্সপিরেশন পাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি। তো আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে। এখন ঘড়িতে বাজছে প্রায় 9:20। তো আমরা পৌঁছে গেছি অলরেডি খিদিরপুরে। আজকে সকালটা বেশ ব্যস্ততার সাথেই শুরু হয়েছিল, তাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। স্টার্ট করছি এখন থেকে। আজকে যাচ্ছি আমরা একটা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, যেটা খিদিরপুরেই অবস্থিত। চলো তোমাদের সাথে সারাদিন সেই মন্দিরে আমরা কি কি করলাম আর গোটা দিনে আমি কি করছি সেই সমস্ত কিছুই আজকে শেয়ার করব। কারণ আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজকে কিন্তু আমার বার্থডে, আর বার্থডে স্পেশাল বাড়িতে না বসে থেকে আমি যেহেতু ঘুরতে ভালোবাসি তাই জন্য চলে এসেছি ঘুরতে, মাম্মা, আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো আমরা তিনজনে এবার যাব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা আমি প্রথমবার যাচ্ছি আর তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি। চলো দেখা যাক কি আছে মন্দিরে আর কীরকম ধরনের মন্দিরটা। খিদিরপুর স্টেশন থেকে মাত্র 5-7 মিনিটের হাঁটা পথ অতিক্রম করেই পৌঁছে গেছিলাম মন্দিরটিতে। এটি হলো খিদিরপুরে অবস্থিত জগন্নাথ মন্দির। মন্দিরের প্রবেশপথের সামনেই রয়েছে দুটি সিংহমূর্তি, যেটি মূলত উড়িষ্যার যে কোনো মন্দিরে গেলেই দেখতে পাওয়া যায়। আর ভেতরে ছিল এই ধরনের একটি গম্বুজাকৃতির অংশ, আর বাইরের সিংহ দুটি যেরকম ছিল তার দুপাশে ছিল একদিকে মা বটমঙ্গলার মন্দির আর আরেক দিকে ছিল জুতো খুলে রাখার জায়গা। আর ভেতরে এসে এই দেবী মূর্তিকে দেখে আমার যদিও মনে হচ্ছিল লক্ষ্মী মূর্তি, কিন্তু আমি ঠিক কনফার্ম ছিলাম না। আর এই জায়গাটা হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালানোর জায়গা। তার থেকে একটু এগিয়ে গেলেই সামনে পড়বে প্রসাদ সংগ্রহের কুপন কাটার জায়গা আর পুজোর ডালি কেনার জায়গা। আর তার পাশেই ছিল এই জায়গাটি। এখানে দেখো রাধাকৃষ্ণ, গোপাল, চৈতন্যদেব, জগন্নাথ দেব, এদের সকলের মূর্তির প্রতিকৃতি রয়েছে, এবং তার সাথে রয়েছে বৈদিক যুগে যেভাবে যাগযজ্ঞ করা হতো তার প্রতিকৃতি। আর এই যে জায়গাটা, এই জায়গাটা মূলত মন্দিরে যত রকমের যাগযজ্ঞ হয় তা এখানেই হয়। আর জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত পবিত্র লাগছিল। যদিও এই জায়গাটিতে প্রবেশ করা যাচ্ছিল না, তাই একটু দূরে দাঁড়িয়ে আমি ভিডিওটা নিচ্ছিলাম। জায়গাটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। এরপর এগিয়ে গিয়ে মন্দিরে ঢোকার পথে দেখতে পেলাম আরও দুটি সিংহমূর্তি, এবং সেখান থেকে দাঁড়িয়ে এক ঝলক ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম তোমাদের জন্য এই গোটা মন্দিরটিকে। মন্দিরটি কিন্তু আজকে বেশ সুন্দর লাগছিল, কারণ আকাশে চলছিল আজকে পেঁজা তুলোর মতন সাদা মেঘের ভেলা। আর নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে কার না ভালো লাগে। পুজোও যে দোরগোড়ায় চলেই এসেছে। যাই হোক, এই হচ্ছিল আজকের মন্দিরের দৃশ্য। দেখো কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে যেন মন্দিরটার সাথে আকাশটার একটা মেলবন্ধন তৈরি হয়েছে। আর আকাশটার সাথে মন্দিরটাকে দেখতে কিন্তু অসাধারণ এবং সুন্দর লাগছিল। এই যে জায়গাগুলো দেখছো, মানে যে মন্দিরটা দেখছো, তার কিন্তু অংশগুলো কাঠ দিয়ে তৈরি নয়, সবটাই হয়েছে পাথর দিয়ে তৈরি। যদিও দেখতে এটা সম্পূর্ণভাবে কাঠের মতন, কিন্তু এটা কিন্তু কোনোটাই কাঠ নয়। আর এই যে চূড়ায় কিন্তু রয়েছে ধ্বজা, যেমনটা আছে ঠিক পুরীর জগন্নাথ মন্দিরে। হয়তো সেখানে অনেক পরিমাণে ধ্বজা দেখতে পাই আমরা, এখানে হয়তো খুব সীমিত, কিন্তু তাও রয়েছে। এবং মন্দিরের মধ্যে রয়েছে খোদাই করা বেশ কিছু কাজ। আর মন্দিরের ঠিক পিছন দিয়েই মাঝে মধ্যেই তোমার কানে ভেসে আসবে ট্রেন যাওয়ার শব্দ, কারণ খিদিরপুর স্টেশন থেকে এটা কিন্তু একদম সামনে, একদম ট্রেন লাইনের গা ঘেঁষে। আর এবার কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম মন্দিরের ভেতরে। মন্দিরে এসেই দেখতে পেলাম এখানে সেবায়িতরা
পূজার্চনায় ব্যস্ত এবং আমরাও কিন্তু আজকে পুজো দিয়ে নিচ্ছিলাম। আর এই যে ভেতরের অংশগুলো দেখছো, এই যে চিত্রগুলো অত্যন্ত সুন্দর। এগুলো দেখে যদিও কার্পেটের মধ্যে যে চিত্রগুলো মূলত আমরা দেখতে পাই সেরকম ধরনেরই লাগছিল, তবে আমি ঠিক কনফার্ম বলতে পারবো না যে এটা কী ধরনের চিত্র। আর মন্দিরের গায়ে দেখো কি অসাধারণ খোদাই করে কাজ রয়েছে। এই কাজগুলো কিন্তু সমস্ত শিল্পীদের অসাধারণ শৈল্পিক নিপুণতার পরিচয় বহন করছে। আর এই জায়গাগুলোর মতন সুন্দর জায়গা আমি কিন্তু খুব কমই দেখেছি। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন ক্ষুদিত কাজ করা রয়েছে, সেটা যদিও বহু বছর আগেকার, এটা হয়তো তার থেকে অনেকটাই অল্প দিনের, কিন্তু তাও কিন্তু এখানেও রয়েছে অনেক মূর্তি। এটা তো মূলত বিষ্ণুর মূর্তি। এখানে দেখো বিষ্ণু মূর্তিকে কিন্তু পুজোও করা হয়েছে। ক্ষুদিত মূর্তিগুলোর পাশাপাশি এখানে রয়েছে ছোট ছোট অনেকগুলো মন্দির, এবং সেই মন্দিরগুলোকে একটা একটা করে ঘুরে দেখি। প্রথমেই চলে এলাম গণেশ মন্দির। গণেশজি এখানে অধিষ্ঠান করছেন। আর এই মন্দিরটার ওপরেও দেখো কি সুন্দর একটা ত্রিশূল আর কি সুন্দর কাজ করা মন্দিরের গায়ে। আর এখানে ঠাকুরদেরকে যে ধরনের পোশাক পরানো ছিল সেটাও কিন্তু আমার অসাধারণ সুন্দর লেগেছে। এটি ছিল একটি সরস্বতী মূর্তি। সরস্বতী ঠাকুরকেও কিন্তু খুব সুন্দরভাবে লাল পেরে একটা সাদা শাড়ি পরানো হয়েছে, কিন্তু পরানোর স্টাইলটা কিন্তু আমার অত্যন্ত দারুণ লেগেছে। কারণ এই ধরনের বা এইভাবে ঠাকুরকে শাড়ি পরাতে আমি এর আগে কখনো দেখিনি। তোমরা কি দেখেছো? তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর এই ছিল সংকটমোচনের মূর্তি, অর্থাৎ হনুমানজির মূর্তি। হনুমানজিকেও কিন্তু এখানে বেশ একটা রং চঙে খুব সুন্দর জামা পরানো হয়েছিল। এটা মূলত ঘাগরা চলি প্যাটার্নের কিছু একটা পরানো হয়েছিল। দেখতে কিন্তু তাকে দারুণ লাগছিল। আর তার পাশেই ছিল বড় ঠাকুরের অর্থাৎ শনিদেবের মূর্তি। তাকেও কিন্তু লাল হলুদ রঙের এইভাবে একটা শাড়ির মতন করে একটা পোশাক পরানো হয়েছিল। তার থেকে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম নৃসিংহ মূর্তি। নৃসিংহ কিন্তু মূলত শ্রীকৃষ্ণেরই একটি অবতার। প্রহ্লাদকে রক্ষা করার জন্যেই তার আবির্ভাব ঘটেছিল। আর এটা ছিল সাবিত্রী মন্দির। সাবিত্রী মন্দির কিন্তু এর আগে কখনো আমি দেখিনি, এই প্রথম সাবিত্রীর মন্দির দেখলাম। আর এটা ছিল মা লক্ষ্মীর অধিষ্ঠানের জায়গা। মা লক্ষ্মীকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, আর তার শাড়িটিও ছিল অসাধারণ সুন্দর। এইভাবে শাড়ি পরানো এটা কোথাকার স্টাইল আমি ঠিক জানি না, কিন্তু দেখতে অপূর্ব। আর এটা ছিল আরেকটা জগন্নাথ মন্দির। এখানে যদিও কোনো সেবায়িতকে আমরা দেখতে পাইনি, কিন্তু নিশ্চয়ই ঠাকুর যখন অধিষ্ঠান করছেন তখন পুজো তো হয়ই, হয়তো দিনের একটা নির্দিষ্ট সময় সেখানে পুজো হয়। আর বাকি যা পুজো অর্চনা হয় তা দুপুর 1টা অবধি, সকালে এলে দুপুর 1টা অবধি মূল মন্দিরে। আর এটা ছিল একটি শিবলিঙ্গ, অর্থাৎ এখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশাপাশি বহু ঠাকুরের অধিষ্ঠান রয়েছে। গোটা মন্দিরটা দেখা শেষ। এবার আরও কিছু বাইরের অংশ তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরটা দেখো, চূড়া থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাঁচ, পাথর, রং, প্রত্যেকটা জিনিস কিন্তু মনোমুগ্ধকর, অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো। প্রত্যেকটা জায়গা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এই যে একটা বিশেষত্ব হচ্ছে যে ক্ষুদিত মূর্তিগুলো রয়েছে তাতেও কিন্তু প্রত্যেকটিতে পুজো হয়েছে। আর এই যে এবার আমাদের ট্রেনে চড়ে যাওয়ার পালা আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। কারণ আমি আগেই বলেছিলাম যে আজকের দিনটা ছিল আমার জন্মদিন, তাই ঘোরাঘুরির পাশাপাশি দিনের একটু কিছু আনন্দ মুহূর্ত তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এখানে চলে এসে কেক কাটতে বসে পড়েছিলাম মাম্মা আর আমি। বাকিরা সবাই ছিল কিন্তু তাদের ভিডিওটা করা হয়নি। মাম্মা আর আমি মিলেই কেকটা মূলত কাটছিলাম। কেকটা কাটিং করার পর কিন্তু সবাইকেই খাইয়ে দিয়েছিলাম। মাম্মা কিন্তু বেশ অবাক, কারণ কদিন আগেই তো নিজের জন্মদিনের কেক কেটেছি, আবার কেন কেক কাটছি সেসবই হয়তো ও ভাবছিল। জানি না ঠিক কী ভাবছিল, তবে কেকটা খাওয়ার আজকে বিন্দুমাত্র তার আগ্রহ ছিল না, অন্যান্য দিন যেটা থাকে। আর এদিকে সে তার দাদান, দিদান, পাপা এরা কি করছে, সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করছিল। যদিও আমি সেটা ভিডিওতে রাখিনি, কিন্তু সেই উইশগুলো হয়তো শুনে ও সারপ্রাইজ হচ্ছিল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।